বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমি সৈয়দ আসিফ। আজকে আবারও আপনাদেরকে ক্যানভা নিয়ে একটি বিশেষ টিউটোরিয়াল দেখাবো বা দেখানোর চেষ্টা করব। আমরা ইদানিং দেখেছি কি ক্যানভাতে কিভাবে বিভিন্ন পোস্টার ডিজাইন করা যায়, কিভাবে অ্যানিমেটেড কার্টুন তৈরি করা যায় এসব। তবে আজকে দেখব একটু ভিন্নতর, যেমন একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন কিভাবে আপনি তৈরি করতে পারেন। ক্যানভাতে অনেকগুলো মডিউল আছে, তো সেখান থেকে আমরা প্রেজেন্টেশন মডিউলে ক্লিক করলাম। এই প্রেজেন্টেশন মডিউল আপনাকে কি ধরনের হেল্প করতে পারে আসলে, চলুন এবার আমরা বুঝতে চেষ্টা করি। ধরুন আপনি ইউনিভার্সিটিতে আপনার অ্যাসাইনমেন্ট বা থিসিস নিয়ে কাজ করছেন এবং সেগুলো প্রেজেন্টেশন করতে হবে, অথবা আপনি কোনো কোম্পানিতে উচ্চপদস্থ কর্মকর্তা, তখন আপনার বিভিন্ন ধরনের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন স্লাইড তৈরি করতে হতে পারে এবং খুব সুন্দর করে এমনভাবে কাজ করতে চাচ্ছেন যেগুলো আসলে দেখতে খুব সুন্দর লাগে। তাহলে আপনি অনেক সময় বিভিন্ন ধরনের হাই রেজলিউশনের স্লাইড খুঁজতে চান বা পিকচার খুঁজতে চান। অনেক সময় এটা পাওয়া আপনার জন্য কঠিন হয়ে যায়, তবে ক্যানভা এই ক্ষেত্রে আপনার জন্য সব কিছু সুন্দর করে দিচ্ছেন। যেমন আপনি যখন প্রেজেন্টেশনে ক্রিয়েট ব্ল্যাঙ্ক এখানে ক্লিক করলেন, আমি আবার বলি এইখানে সবগুলো মডিউল আছে, যেমন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে হোয়াইট বোর্ড স্টকস। তো আমি এবার প্রেজেন্টেশন মডিউলে ক্লিক করলাম। প্রেজেন্টেশন মডিউলে ক্লিক করার পর আমি যখন প্রেজেন্টেশনের এই জায়গাতে ক্রিয়েট ব্ল্যাঙ্কে যখন ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দেখাচ্ছে কি আমাকে একটা প্রেজেন্টেশনের স্ক্রিন দিয়ে দিয়েছে। এই প্রেজেন্টেশন স্ক্রিন আমাকে কি ধরনের হেল্প করতে পারে? এই প্রেজেন্টেশন স্ক্রিন আমাকে হেল্প করতে পারে বিভিন্ন পাওয়ার পয়েন্ট স্লাইডগুলো তৈরি করতে। চলুন আমরা স্কুল রিলেটেড কোনো প্রেজেন্টেশন আছে কিনা আমরা দেখি। যেমন কোনো একটা ইউনিভার্সিটিতে বা গ্রুপ প্রজেক্টের জন্য যদি আমরা প্রেজেন্টেশন করতে চাই, তার একটা টেমপ্লেট দিয়ে রেখেছে। সো এখানে আপনি চাইলে আপনার মতো করে প্রেজেন্টেশনের ব্যাকগ্রাউন্ড পিকচারগুলো নিজেরা চেঞ্জ করে নিতে পারেন বা কনসেপ্ট ওরিয়েন্টেড আপনি কাজ করতে পারেন। যেমন এখানে আমি একটা টেমপ্লেট নিয়েছি, এবার এই টেমপ্লেটের সাথে এবার আমি আমার মতো করে কাজ করব। দেখা যাক, আমি ফটোসে চলে আসলাম। ফটোসে চলে আসার পর এডুকেশন ইনস্টিটিউট বা এডুকেশনাল ইনস্টিটিউশন এভাবে সার্চ দিলাম। মনে করলাম এই ছবিটা আমি এখানে আনবো, তাহলে এই ছবিটা নিয়ে আসলাম। এবার এখানে এইটা কিভাবে আসলো, এবার সেটা দেখি। মানে এই লেখাটা না, মানে এই বক্সটা কিভাবে আসলো। ওকে, আমরা এই বক্সটাকে একটু ডিলিট করে দিই আগে, তারপরে আমি দেখাচ্ছি। এটা সিলেকশন করলাম, সিলেকশন করে ডিলিট করলাম। এলিমেন্টসে চলে যাব। এলিমেন্টসে চলে যাওয়ার পর এখানে শেপ আছে, শেপস আছে। শেপস থেকে আমরা চাইলে এখান থেকে একটা শেপস নিতে পারি। শেপস নিতে পারি, যতটুকু দরকার ততটুকু আমরা ব্যবহার করব। মনে করলাম এই শেপস আমরা এতটুকু ব্যবহার করব, এতটুকু এই অঞ্চলে। ওকে, আমরা এতটুকু নিলাম। নেওয়ার পর এটার কালারটা চেঞ্জ করে দেবো। কালারটা চেঞ্জ করে দিলাম। মনে করলাম কি এটাকে এই কালারে চেঞ্জ করে দিলাম, চেঞ্জ করে দিয়েছি। এবার এই যে লেখাটা আছে না, এটা কি করব, শেপটাকে একটু নিচে নিয়ে আসলাম। নিচে নিয়ে এসে এই লেখাটার উপর একটু ক্লিক করলাম। ক্লিক করে এখানে 3 ডট আছে, 3 ডট থেকে গিয়ে লেয়ারে যাব। লেয়ারে গিয়ে ফ্রন্ট করে দেব, একটু ফ্রন্ট। এইবার দেখা যাচ্ছে কি লেখাটা সঠিকভাবে ফ্রন্টে চলে এসেছে এবং যে এলিমেন্ট যেটা আছে সেটা পেছনে চলে গেছে। তাহলে যেটাকে আমরা নিয়েছিলাম এলিমেন্ট হিসেবে শেপস। ওকে, তাহলে এইভাবে চাইলে আমরা আমাদের মতো কাজ করতে পারি। এবার এটা হচ্ছে টেক্সট বক্সের কাজ। এখান থেকে আমি এবার একটু মুছে দিলেও আপনি দেখতে পারবেন। তাহলে টেক্সট বক্সের কাজ, তাহলে টেক্সট বক্সের কাজগুলো আপনি কিভাবে করবেন সেটাও আমরা দেখাচ্ছি। যদি এই টেক্সট বক্সটাকে আমি একটু ডিলিট করে দিই, তাহলে আমরা এখানে টেক্সটে ক্লিক করলাম, এখান থেকে টেক্সট বক্স ওপেন করলাম। ওপেন করার পর এখানে আমি টেক্সট বক্স রাখতে পারি। তাহলে এইটা, এটা কোথায়, এটা কিসের কাজ, এটা যদি দেখি, এটা এটা হচ্ছে কি এলিমেন্টের কাজ। কেমন, আমি এটাকে ডিলিট করে দিলাম। আমি এটাকে ডিলিট করলাম। ডিলিট করার পর আমি একটা এলিমেন্ট নিলাম, এটাকে এবার ছোট করলাম। ছোট করার পর মনে করলাম কি এটাকে আর একটু বড় করবো সাইজ, মনে করলাম বড় করলাম। তাহলে ড্র্যাগ অ্যান্ড ড্রপ থিওরিতে আমরা বড় করলাম। বড় করার পর আমরা এটাকে এবার
যে কালারটা সেই কালারে নিয়ে আসবো। তাহলে এইভাবে, তাহলে এই ছবিটা কিভাবে আসলো, এই ছবিটা কিভাবে আসলো আমরা দেখতে পাই। এই ছবিটা নিতে হলে আমরা কি কি কাজ করতে পারি সেটা আমরা একবার একটু দেখব। তাহলে এই ছবিটার মধ্যে দুটো কাজ আছে, একটা হচ্ছে পিকচার আর একটা হচ্ছে ফ্রেম। আমাদেরকে খেয়াল করতে হবে এই ছবিটা যখন ডিলিট করতে যাচ্ছে তখন আমার হচ্ছে ডিলিট ফ্রেম ডিলিট পিকচার। তাহলে আমি এই ছবিটা আগে টোটালি ডিলিট ফ্রেম দিলে সব চলে যায়। তাহলে এই ধরনের একটা ফ্রেম আমি কিভাবে আনতে পারি? এলিমেন্টসে চলে যাব, আমি চলে যাব এলিমেন্টসে এবং লিখব ফটো ফ্রেম। ফটো ফ্রেম যখন আমি লিখব তখন আমাকে সে ফটো ফ্রেম দেখাবে বিভিন্ন শেপে। আর আমার এখানে যেরকম শেপটা লাগবে আমি সেইরকম শেপে আমি কি করব, ফটো ফ্রেম নিব। ফটো ফ্রেম লিখে আমি সার্চ দিলাম, ফটো ফ্রেমস দেখাচ্ছে এবার আমাকে, অনেকগুলো ফ্রেমস দেখাবে। তো এবার আমি কোন ফ্রেমটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে মুখ্য বিষয়। অনেকগুলো ফ্রেম কালেকশন আছে, আমি যে কোনো একটা ফ্রেমকে নিয়ে আমি কাজ করব অথবা তার সাথে সামঞ্জস্য রেখে কোনো একটা ফ্রেমকে নিয়ে আমি কাজ করব। কথা হচ্ছে এটাই। এখানে আমরা দেখছি প্রচুর পরিমাণে ফ্রেম আছে। সো এইবার আমরা এখান থেকে ফটো ফ্রেম নিব। মনে করলাম কি এই ফটো ফ্রেম নিয়ে কাজ করব। এবার এইটার পজিশন দেখলাম। এখন এটাকে আমরা এটাকে আমরা পজিশনটা চেঞ্জ করতে পারি। এটা পজিশন চেঞ্জ করার পর আমরা এটাতে ছবিটা ইমপ্লিমেন্ট করব। এটাই হচ্ছে মূল কথা। তাহলে আমরা এবার এটাকে নিয়ে কাজ করব, যেহেতু এটাকে আমরা কি করতে পারি, আচ্ছা তাহলে আবার আসি আমরা ফ্রেমসে। ফ্রেমসে আসার পর এলিমেন্টসে আসলাম, ফটো ফ্রেমটাকে খুঁজলাম, খোঁজার পর আবার এখান থেকে আসি, আসার পর আমরা নিলাম, নিয়ে এবার আমরা এটাকে মনে করলাম কি আমাদের মতো করে আমরা দিলাম। দেওয়ার পর এবার আমরা এটাকে কি করব, এখানে একটা ছবি নিব, ছবি নিলাম, মনে করলাম কি আমরা এই ছবিটা নিলাম, এই ছবিটা এই ফ্রেমের মধ্যে ঢুকিয়ে দিলাম। অথবা কোনো প্রফেশনাল পিকচারকে আমরা এখানে রাখতে পারি, যেমন প্রফেশনাল পারসন দিয়ে আমরা খুঁজবো। সো আমরা এটা পেলাম, আমরা এই ছবিটাকে এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমরা চাইলে এটাকে এভাবে নিতে পারি, নিলাম। কথা হচ্ছে এই টোটাল ফ্রেমটাকে চাইলে আমরা কি ঘুরিয়েও দিতে পারি। দেখা যাচ্ছে এই ফ্রেমটাকে আমরা কি করছি, ঘুরিয়েও দিতে পারতেছি। এখন ইমেজটা তো উল্টো হয়ে গেছে, ঠিক না? ওকে, ইমেজ যেহেতু উল্টো হয়ে গেছে তাহলে আমরা এবার কি করব, এটাকে রাইট ক্লিক করব অথবা রাইট সিলেক্ট করব, সিলেক্ট করার পর ডিলিটে চলে যাব, ডিলিট ইমেজেস। সো এইবার আমরা কি কাজ করব, এখন তো ছবি উল্টো হয়ে গেছে, কি করব, ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করার পর এইভাবে এটাকে রোটেট করে দেব, রোটেট করে দিলাম। রোটেট করে দেওয়ার পর এখানে ইমেজটা একটু সরে গিয়েছিল, এবার নিয়ে আসলাম। তার মানে আমরা আমাদের মতো করে চাইলে পিকচার ডিজাইন করে নিতে পারি। তাই এটাকে ডিলিট করে দিলাম, টোটাল ফ্রেমটা এটাকে ডিলিট করে দিলাম। তাহলে সবগুলো একই ধরনের ফ্রেমে নিয়ে আসলাম। এবার এটাকে কপি করলাম, কপি করে এখানে একটা নিয়ে আসলাম, এটাকে কপি করলাম, এটাকে কপি করলাম, তাহলে বরাবর ফ্রেম টু ফ্রেম বসে গেছে। ওকে, এইবার এখানে একজন, তাহলে এটাকে কি করতে হবে, ঠিক রোটেট করে নিতে হবে। ওকে, তারপরে এসে এটাকে চেঞ্জ করে দিতে হবে।
তাহলে প্রতিটি স্টেপ আমরা ইজি ওয়েতে বুঝতে পারতেছি আসলে আমাদেরকে কি কি জিনিসটা করতে হবে। ওকে, তাহলে এইবার আমরা বুঝলাম এখানে আমাদের আসলে কি এই ব্যাকগ্রাউন্ডটা আমরা কিভাবে চেঞ্জ করব। ওকে, এই ব্যাকগ্রাউন্ডটা আমরা ডিলিট করে দিলাম, তাহলে এটা কোনো ফ্রেমের মধ্যেও পড়ে নাই। তাহলে এইবার আমরা চলে আসি অফিস ব্যাকগ্রাউন্ড। অফিস ব্যাকগ্রাউন্ডে গিয়ে যদি যাই, আমরা কোনো একটা অফিসের ব্যাকগ্রাউন্ড নিলাম, এভাবে না, এতটুকু নিলাম। এখান থেকে আমি মনে করলাম কি আমার এতটুকু পরিমাণে দরকার, তাহলে এতটুকু রাখবো। অথবা যদি মনে করছি কি আমরা আরো সুন্দর ব্যাকগ্রাউন্ড ব্যবহার করব, তখন তাহলে আমরা কি করতে পারি, আরো সুন্দর ব্যাকগ্রাউন্ডগুলো সিলেকশন করতে পারি। অথবা আমাদের কনসেপ্ট ওরিয়েন্টেড আমরা ব্যাকগ্রাউন্ড আমরা ব্যবহার করতে পারি, যেটার মাধ্যমে আমরা আমাদের প্রেজেন্টেশনগুলোকে আরো সুন্দর করতে পারি। জাস্ট আমি এখানে দেখাচ্ছি কি একটা প্রেজেন্টেশনাল এলিমেন্টসকে আপনি কিভাবে কাস্টমাইজ করতে পারেন, আর কোনো কিছুই না, এর বাইরে আর কিছুই না। তাহলে এতটুকু নিলাম, নেওয়ার পর আমি এখানে রাখলাম। এইবার দেখলাম কি এই ব্যাকগ্রাউন্ড পর্যন্ত নিয়ে নিলাম, তাহলে এটা হয়ে গেল। তাহলে যেখানেই যতটুকু চাইলে আমরা করতে পারি, যেমন এখানে যে একটা টেক্সচার ব্যবহার করা হয়েছে বাইরে, এখানে একটা টেক্সচার ব্যবহার করা হয়েছে কিভাবে, এটা দুটো ক্লিক করলে আমি দেখলাম যে টেক্সচার ব্যবহার করা হয়েছে। এটা কিভাবে হয়, চলুন আমরা ব্রিক্স টেক্সচার কিভাবে পাই দেখতে পাই। এখানে ফটোসে ক্লিক করব, টেক্সচার, এখানে প্রচুর পরিমাণে টেক্সচার আছে। ঠিক আছে, আমি চাইলে এটাকে নিয়ে আসতে পারি, এটা টেক্সচার কালার চেঞ্জ হয়ে গেছে। যদি আমি এটাকে নিয়ে আসি, টেক্সচার কালার চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমরা বিভিন্নভাবে আমাদের প্রতিটা জিনিস কাজ করতে পারি। সো এখন তো আমরা একটা দুটো তিনটা স্লাইড পর্যন্ত দেখলাম, আসলে এটার প্রেজেন্টেশনটা কিভাবে হতে পারে। তো আমরা এটার প্রেজেন্টেশনটাও দেখব, অথবা অ্যানিমেশন টাইমারটাও দেখব। তাহলে এইটাতে আসলে কি হয়েছে এবার আমরা একটু দেখি এটা প্রেজেন্টেশন হচ্ছে কিভাবে। ওকে, স্টিল। সো এখান থেকে আমরা এখানে একটা ট্রানজিশনাল সিস্টেম দেখতে পাচ্ছি। তো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনগুলো সাধারণত একটু স্লাইড ওরিয়েন্টেড হয়ে থাকে। তো আমরা এখানে অ্যানিমেশন করতে পারবো চাইলে। তো এবার আমরা আসলে চিন্তা করব কি একটু অ্যানিমেশন দেওয়ার জন্য। তো এইবার এখান থেকে এখানে, ওকে, এইবার আমরা একটু ছোট্ট আকারে প্রেজেন্টেশনটা দেখবো আসলে এখানে কি ধরনের প্রেজেন্টেশনটা তৈরি হয়েছে। প্রথম তিনটা স্লাইডকে আমরা অ্যানিমেট করলাম। তাহলে আমি যে প্রথম তিনটা স্লাইডকে নিয়ে কাস্টমাইজ করেছি, এটার উপর ভিত্তি করে আপনারা চাইলে নিজেরাই নতুন করে কাজগুলো করে নিতে পারবেন। চলুন তাহলে আমরা দেখি কিভাবে অ্যানিমেশনাল স্লাইডগুলো, সরি, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের জন্য আমরা স্লাইডগুলো নিয়ে কিভাবে কাজ করতে পারি। তাহলে একটু আমাদের কাছে কি থাকবে, ওভারভিউ চলে আসবে যে আমরা আসলে কিভাবে কাজ করব। সো আমি এখানে ক্লিক করলাম। তাহলে ক্লিক করার পর আমরা দেখছি কি এখানে প্রতিটা স্লাইড সুন্দরভাবে অ্যানিমেট হচ্ছে, এবং অ্যানিমেট হচ্ছে বা অ্যানিমেট হবে। ওকে, আবার দেখি আমরা। তাহলে আমরা খুব ইজি ওয়েতে বুঝতে পারবো যে আসলে আমরা কিভাবে কাজ করতে চাচ্ছি বা কোন ধরনের সিস্টেমে আমরা অ্যানিমেশনগুলো সেট করতে পারছি আমাদের জন্য। এবার এখানে যে প্রজেক্টটা আছে সেটা বললাম কি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। এইভাবে এই প্রজেক্টের নামটা আমরা কি করলাম, সেভ করলাম। প্রজেক্টের নাম সেভ করব, সেভ করার পর আমরা এটাকে সেভ করলাম। সেভ করার পর এবার আমরা শেয়ারে চলে যাব, শেয়ারে চলে গিয়ে ডাউনলোডে চলে যাব। এটাকে আমরা পিপিটিএক্স মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে কি করব, সেভ করব। সো এখানে
আমি তো 3টা পেজে কাজ করেছি, চাইলে আমরা 3টা পেজ নিতে পারি। 1 1 2 3। তাহলে আমরা 3টা পেজ কাজ করছি, 3টা পেজের স্লাইড নিলাম, তারপর ডাউনলোড করলাম। ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড হয়ে যাওয়ার পর এবার আমি এটাকে কি করলাম, নিলাম। নেওয়ার পর এবার আমি স্লাইড শোতে চলে যাব। ফ্রম দ্য বিগিনিং চলে আসলো, চলে আসলো। তাহলে আমরা দেখছি কি, ক্যানভাতে আমরা খুব সুন্দরভাবে একটা পাওয়ার পয়েন্ট স্লাইড আমরা নিজেরা কাস্টমাইজ করতে পারি এবং সেটা পিপিটিএক্স হিসেবে ডাউনলোড করে এবং আমাদের নিজের মতো করে কাজ করতে পারি। সো এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট বিষয়। যখন আমরা সফট স্কিল ডেভেলপের জন্য কাজ করব, তখন আমরা সফট স্কিল প্রেজেন্টেশনের জন্য ক্যানভার এই ধরনের ফিচারটা ব্যবহার করতে পারি। যারা এই জিনিসটা দেখেছেন তারা আসলে বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন স্লাইড তৈরি করতে পারি। আমি সৈয়দ আসিফ, আমি আপনাদের সাথে আছি নিত্য নতুন সফট স্কিল ডেভেলপমেন্টের কিছু কাজ দেখানোর জন্য। ভালো লাগলে এই ভিডিওটি শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।